তারেক জিয়া দেশে আসার পরও নির্বাচন পেছাতে চাইবে বিএনপি। বিএনপির নানান আলামত ফাঁস হয়ে যাচ্ছে যে বিএনপি আসলে কি চায়। বিএনপি নির্বাচন নিয়ে ভয় আছে। একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের পক্ষে জেতা কিছুতেই সম্ভব নয়। শরীফ ওসমান হাদির পক্ষ থেকে যে দাঁড়াবে সে জিতে যাবে। জামাত মাস্ট তাকে সমর্থন দেবে, সেটা হেলাল উদ্দিন হোক আর মাহমুদুর রহমান সাহেব যদি দাঁড়ান তিনি হোক। তা আগামী নির্বাচনে বিএনপির জয়ের কোনো সম্ভাবনা নেই। তারেক রহমান দেশে আসলে বিএনপি উল্টো ঝামেলায় পড়বে, বিএনপির মধ্যে বিশৃঙ্খলা বাড়বে এবং ধাক্কাধাক্কিতে কয়েকজন মারা যাবে। এতে বিএনপি তখন বলবে নির্বাচনের পরিবেশ নাই। আবার তারেক রহমান তো বিএনপি নিজেদের হাতে নিরাপদ না, কি না কি ঘটে যায়। তো নির্বাচন তফসিলের আগে তো বিএনপি নির্বাচন পেছানোর চেষ্টা করেছেই। বিএনপির মিত্রদের মাধ্যমে বলিয়েছে যে খালেদা জিয়া অসুস্থ, এই অবস্থায় নির্বাচন হতে পারে না। আবার বলবে যে খালেদা জিয়া মারা গেলে 1 সপ্তাহ যাবৎ শোক পালন করবে, এটা হয়তো বা তারেক রহমান দেশে আসার পর মারা যাওয়ার তারিখটা ঘোষণা করতে পারে। তখন বলবে যে ঠিক আছে কিছুদিন পেছান, কিছুদিন পেছালে আবার রমজান চলে আসে, ঠিক আছে আরেকটু বেশি পেছান। এরকম নাটক, এরকম ঘটনা বিএনপি ঘটাতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বিএনপির আত্মবিশ্বাস নাই। দলিল দেখেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অবশ্য বীর মুক্তিযোদ্ধারা এখন বিএনপি ছেড়ে জামাতে যোগ দিচ্ছে, তিনি বলছেন তফসিল ঘোষণার পরেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে। এবার নিজেদের সংশয়কে জনগণের মাধ্যমে বলার চেষ্টা করছে। তফসিল ঘোষণা হয়েছে, তারপরও বিএনপির মধ্যে সংশয় নির্বাচন হবে কিনা। কই, জামাতের মধ্যে তো সংশয় নেই। জামাত তো বলে না যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। জামাত বলে সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় রয়েছে, এটা ঠিক করতে হবে। তাহলে বিএনপি কেন নির্বাচন নিয়ে এত সংশয়? এর মানে আসলে তারেক রহমান দেশে আসার ডেটও ফিক্সড হয়ে গেছে, তারপরও কেন সংশয়? এর মানে দেশে আসলেও তারপরও নির্বাচন পেছাতে চাইবে বিএনপি। এটা হচ্ছে তাদের মনের ধান্দা, এটা ফাঁস হয়ে যাচ্ছে। এটা একটা আলামত, কারণ নির্বাচনে তারা জিততে পারবে না। আবার প্রত্যেকটা পদে পদে ফেসে যাচ্ছে বিএনপি। শরীফ ওসমান হাদির ঘটনায় রাজনৈতিকভাবে বিএনপি ফেসে গেছে। ওসমান হাদির ঘটনায় বিএনপির যে স্ট্যান্স, যে সর্বদলীয় প্রতিবাদ সবাই যায়নি, প্রত্যেকটা পদে পদে বিএনপির আইনজীবীরা, আবার আসিফ নজরুলও বলছেন যে ওই গুলিকারী শরীফ ওসমান হাদির উপর গুলিকারীকে জামিন করানোর সাথে প্রভাবশালী আইনজীবীরা জড়িত ছিল। এর মানে বিএনপির আইনজীবীরা জড়িত ছিল। পদে পদে ডেইলি ফেসে যাচ্ছে, একদিন মির্জা আব্বাস, একদিন কায়সার কামাল মাহফুজেরা, এবং পরে পুরো বিএনপি রাজনৈতিকভাবে ফেসে যাচ্ছে কি সর্বদলীয় প্রতিবাদে না যে। এই বিএনপি কিভাবে নির্বাচনে জিতবে? তাদের না আছে ৭১, কারণ ৭১ নিয়ে ব্যবসা করা এটা হাস্যকর। ৭১ তো আর বিএনপি ছিল না। বিএনপির জন্ম ৭১-এর মিনিমাম ৮-৯ বছর পর, তাহলে ৭১ বিএনপি আসলো কোথা থেকে? বিয়ের আগে সন্তান যেরকম, বিএনপির ৭১ ব্যবসা ওই রকম, যেটা বাংলাদেশে চলে না, এটা ল্যাটিন আমেরিকায় চলে, মেসি রোনালদো এদের ক্ষেত্রে চলে, কিন্তু বাংলাদেশে চলে না। পর্তুগালে চলে, অথবা আর্জেন্টিনায় চলে, নেইমারের দেশ ব্রাজিলে চলে। বিয়ে করে নাই কিন্তু সন্তান আছে, বাংলাদেশে না। আর ২৪কে তো সরাসরি অস্বীকারই করে, জুলাই যোদ্ধাদের তো বিএনপি হত্যাই করে। আর কেন ২৪কে অস্বীকার করে? কারণ ২৪-এ বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। বিএনপির নেতাকর্মীদের অনেকের ত্যাগ আছে, কিন্তু দল হিসেবে বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই, দেখাতে পারবে না। ২৪-এর ইতিহাস পর্যালোচনা করলেই সামনে আসে সাদিক ক্যামেরা, আব্দুল কাদের, মাহফুজ, নাহিদ, আসিফ, ৬ সমন্বয়ক, আবু বকর মজুমদার। কিন্তু বিএনপি ছাত্রদল কোন আলোচনায় আছে দেখাতে পারবে? কিভাবে আন্দোলনকে শিবির চালিয়ে রেখেছে, ৯ দফার পেছনে শিবির, নানান কিছু আছে, কিন্তু ছাত্রদল কোন জায়গায় কি কোন আলোচনায় আছে দেখাতে পারবেন? ২-১ জায়গায় আলোচনা আসার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। তাহলে দর্শক, স্পষ্ট যে বিএনপির কিছুই নাই, ২৪-এ নাই, ৭১-এ নাই। আবার এখন মানুষ মনে করে তাদের চাঁদাবাজ, খুনি, অপরাধী। শরীফ ওসমান হাদির মাধ্যমে আরেক বিপদে পড়েছে। নির্বাচন চাইবে কোন দুঃখে? তারা তো এই ভয়ে নির্বাচন চায় না। এই জন্য তারেক রহমান দেশে আসলেও দেখবেন যে আসলে তারা নির্বাচন চাইতে সাহস করবে না, বা তারা নির্বাচন চায় না, নির্বাচন বরং পেছাতে চাইবে। কয়েকদিন পেছাতে চাইলেই রোজা, রোজার অজুহাতে ১.৫ মাস পেছানো যায়, কারণ রোজা ঈদ, তারপরে আবার বৃষ্টি,
নির্বাচন না না নির্বাচন যাতে না হয় এরকম বিএনপি অনেক দান্দা আছে। তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে, মানে অর্থ হচ্ছে বিএনপির মধ্যে সংশয় রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন নিজেদের কোনো কথা বলে তখন বলে যে জনগণের রেফারেন্স দিয়ে বলে যে জনগণ এটা চায় না, জনগণ চায়, মানে ওই নিজেদের কথাটা ওই জনগণ দিয়ে বলে, এটা কমন বৈশিষ্ট্য। এই সালাম সাহেবের বক্তব্যের অর্থ এটি। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে নির্বাচন আদৌ হবে কিনা। একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয়। নির্বাচন হবে কিনা এটা আপনাদের সংশয়, জনগণের কিসের সংশয়? আপনারা ওসমান আলীকে গুলি করে বা নানান ভাবে এই সংশয় তৈরি করেন, দোষটা তো আপনাদের। আপনাদের আইনজীবী জামিন করায় খুনিকে, সমস্যাটা তো আপনাদের নিয়ে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তা এই আব্দুল সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, এদের কোনো দাম নাই। এদের দাম এখন এই পর্যায়ে সীমাবদ্ধ। কোন পর্যায়ে? এই প্রেস ক্লাবে ওই কি জাতীয় গণতন্ত্র পরিষদ এরকম ভুইফর বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে যে কথা বলা ছাড়া তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দল তাদের গণে না, দলে তাদের নমিনেশন নাই। এখন ওই প্রেস ক্লাবে ভুইফর সংগঠন ডাকলেই সেখানে যায়। তিনি বলেন, আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদে বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে। এখন ইউনুসকে বলেন জামাতি ইউনুস, এটা বাদ রাখছেন কেন? দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতা আনা ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে নির্বাচন ছাড়াই পারলে আসেন, দল তো আরো ভালো হয়। ওটা না বলে বলেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে, জনগণের ভোটাধিকার কায়েম করতে হবে, জনগণ যাকে ভোট দেয় আমরা তাকে মেনে নেব। সবাই মিলে জনগণ যাকে ভোট দেয়, যারা নির্বাচিত হবে, সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। ক্ষমতায় যেই আসুক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না, মানে এটা কোন কথা? এই তো আওয়ামী মার্কা কথা। যেমন এই যে মির্জা ফখরুল বলছেন ৭১ পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। হাসিনার বক্তব্যের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য নেই। সালাম বলেন, প্রতিটি জাতীয় সংকটে জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। তার পরবর্তী সময়ে খালেদা জিয়া, বর্তমানে তারেক রহমানের সেই নেতৃত্ব ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন। জিয়াউর রহমান আসতেন, খালেদা জিয়াও আসতেন, কিন্তু তারেক রহমান কিছু করতে পেরেছেন, কোনো অবদান আছে এরকম কোনো ঘটনাই দেখাতে পারবেন না। তারেক রহমান কি করেছে, তার কন্ট্রিবিউশনটা কি, বাংলাদেশে কি এনে দিয়েছে বলেন? কিছু দেখাতে পারবেন না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ছিল না। জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করে ক্ষমতা নির্ধারণ করা হতো। এ কারণেই বিএনপি একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছিল। সে রোডম্যাপ দাবি করেছে, রোডম্যাপ অনুযায়ী হয় নাই, এই জন্য আপনারা নির্বাচন চান না নাকি? কথা এইটাই যে আসলে বিএনপি এখনো নির্বাচন চায় না, এ নিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনো করছে। তারেক রহমান দেশে আসার পরও করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির মধ্যে নানান নাটকীয়তা চলছে। বিএনপিকে নিয়ে নানান সন্দেহ সংশয়। আসলে কি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে, না কোনো এক্সকিউজ দেখিয়ে ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে নির্বাচন থেকে সরে দাঁড়াবে? দর্শক, রহস্য ক্ষণে ক্ষণে ঘনীভূত হচ্ছে। আমি এখন আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, দেখলে আপনারা সহজেই বুঝবেন যে আসলে বিএনপি আসলে নির্বাচন চায় কিনা, এই বিষয়ে আপনাদেরও সন্দেহ ঢুকে যাবে। দর্শক, খবর, নারায়ণগঞ্জ ৫ আসন সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা। এটা কি ছোট বাচ্চাদের রান্দাবাড়ি খেলা না পুতুল খেলা? না আমি খেলবো না, আমার ভান্ড বাটি দাও, না না আমি খেলবো, আমাকে নাও। এই যে পুতুলকে গোসল করাই, না পুতুল এখন খায়, না এখন খাবে না। নির্বাচনটাকে এবং রাজনীতিকে বিএনপি এরকম পুতুল খেলা এবং ভান্ডবাটি খেলায় রূপান্তরিত করেছে। কারণ বিএনপির মতো একটা কামড়াকামড়ি মার্কা দল, যে দলের নমিনেশন পেতে কোটি কোটি টাকা খরচ করতে হয়, জেলা কমিটিকে টাকা দিতে হয়, কেন্দ্রকে টাকা দিতে হয়, তারেক রহমানকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, তারেক রহমান পর্যন্ত যেতে আবার কয়েক কোটি টাকা খরচ করা লাগে, সেই দলের নমিনেশন পেয়ে তারপরে বলছে যে আমরা নির্বাচন করব না। এত নমিনেশন পাওয়া না পাওয়ার কারণে একে অপরকে হত্যা করে, সেই দলের নমিনেশন পেয়ে বলছে নির্বাচন করব না। এরপরে দেখছে যে মান সম্মান গেছে বিএনপির, যে বিএনপির প্রার্থীরা ভয় নির্বাচন থেকে সরে দাঁড়ায়।
এরপর এই প্রশ্ন যখন আমরা তুললাম, এখন বিএনপি ওই লক্ষ্যে আমার মনে হয় যে বাধ্য করছে বলতে যে না না না, তুমি ঘোষণা দাও যে আমি নির্বাচন করব। এখন সে ঘোষণা দ্বারা দিচ্ছে যে না আমি নির্বাচন করব। আসলে এই নাটকীয়তা কেন? প্রথম কথা হচ্ছে যে ভোটের আগেই বিএনপির প্রার্থীরা পরাজয়ের আশঙ্কা করছে যে তারা পরাজিত হবে। এই ভয় থেকে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা সংকটের কথা তারা বলছে যে নিরাপত্তাজনিত কারণে নির্বাচন আমরা করব না। এখন এই নিরাপত্তা সংকট ফ্রম হোম, কার থেকে ভয়? যেমন বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত নিয়ে তো আর কোনো ভয় নেই, এটা বিএনপিও জানে যে জামাত একটা নিরীহ দল, তারা ডিফেন্সিভ পলিটিক্স করে, কারো উপর হামলা বা এই ধরনের কাজ এটা জামাতের কাজ না, এটা বিএনপি ভালোভাবেই জানে। বিএনপির ছাত্রীরা যতই মিথ্যা গুজব ছড়াক জামাতের বিরুদ্ধে, বিএনপি নোস ওয়েল দ্যাট জামাত কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না, অতএব জামাত থেকে কোনো থ্রেট নেই। এখানে প্রতিপক্ষ যদি শামীম ওসমানরা হতো, যেহেতু নারায়ণগঞ্জের ঘটনা, শামীম ওসমান পরিবারের কেউ হতো, তখন একটা বিষয় ছিল যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী প্রতিপক্ষ প্রার্থীকে কি না কি করে ফেলে। এখানে তো এই ভয় নাই। আর এখানে দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে ইউনূস সরকারের অধীনে। তো বিএনপির কারো গায়ে তো কেউ হাত দিচ্ছে না। আপনারা দেখছেন যে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখন এটা তো ভারত করেছে, কিন্তু ভারত তো বিএনপি ক্ষমতায় দেখতে চায়। বিএনপির তো আর ভারত নিয়ে কোনো আপত্তি নাই, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে থ্রেটটা হচ্ছে বিএনপির নিজেদের পক্ষ থেকে অন্য গ্রুপের, বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়ির থ্রেট। তাহলে এই যে দুই গ্রুপের কামড়াকামড়ির ভয়ে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে তাকে মেরে ফেলবে, এই ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারপরে তারেক রহমান দেখছেন মান সম্মান যাচ্ছে, তারপরে আবার নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। এই যে নাটকীয়তা, এই নাটকীয়তা বিএনপির পরাজয়ের আলামত। এভাবে নাটক করে, এভাবে পুতুল খেলে, এভাবে ভান্ডবাটি খেলে নির্বাচনে জেতা যায় না। তাও আবার এখন বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তারা যদি দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হতো একটা কথা ছিল, বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আর জামাত ইসলামী দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাও। তবে হ্যাঁ, বাংলাদেশের নির্বাচনের যে সিস্টেম, এফপিটিপি সিস্টেম, ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমে দ্বিতীয় বৃহত্তম দলও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যেতে পারে এবং সর্ববৃহৎ দলও সেকেন্ড হয়ে যেতে পারে। এই মুহূর্তে জনসমর্থনের দিক থেকে বিয়ন্ড রিজনেবল ডাউট জামাত বড় দল, কিন্তু তারপরও জামাতকে পরাজিত করে ক্ষমতায় আসা বিএনপির পক্ষে সম্ভব। কিন্তু বিএনপি আগেভাগেই ভয় পাচ্ছে যে না, জামাত জিতে যাবে। এই জন্য এত যে মনোনয়ন পেতে জীবন দেয় অনেকে, যে মনোনয়ন পেতে হাজার কোটি টাকাও অনেকে খরচ করে বা খরচ করতে রাজি, সেই মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। তো এই নাটকীয়তা বিএনপির যে এলোমেলো রাজনীতি তার একটা প্রমাণ। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির শাহাদাত বিএনপির ক্ষমতা আসার রাস্তা অনেকটা বন্ধ করে দিয়েছে, কারণ বিএনপি শরীফ ওসমান হাদি বিরোধী। শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে, আর বিএনপি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। আর বিএনপির প্রধান ভরসার জায়গা হচ্ছে ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে। তো এই দিক থেকে বলা যায় যে বিএনপির ক্ষমতা আসার রাস্তা অনেকটা বন্ধ। নারায়ণগঞ্জ 5 শহর বন্দর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসাদুজ্জামান নিরাপত্তা ইস্যু উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বিকালে দলের নেতাকর্মী ও সমর্থকদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। এটা কোনো কথা না। বিএনপির মতো একটা দলে যেখানে একটা আসনে 8 থেকে 12 জন প্রার্থী, সেখানে দলের নেতাকর্মী ও সমর্থকরা চাপ দিবে যে আপনি যাইয়েন না। এইটা বিএনপি? দলের নেতাকর্মী ও সমর্থকরা আশায় বসে থাকবে যে ও গেছে, এখন আমি সুযোগ পাই কিনা। আর বিএনপি কে এত ঠুনকো দল যে প্রার্থী ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, আর কিছু নেতাকর্মী এসে বলবে যে ভাই আপনি থাকেন নির্বাচনে, আর কেন্দ্রীয় বিএনপি এটা মেনে নিবে? এটা কি বিশ্বাসযোগ্য? না। কেন্দ্রীয় বিএনপি এটা যদি নাটক না হতো, তাহলে কেন্দ্রীয় বিএনপি অ্যাকশন নিত যে তুমি
সংগঠনের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করে ঘোষণা দাও যে আমি নির্বাচন করব না, নিরাপত্তাজনিত কারণে বিএনপিকে ডুবাও, তুমি বহিষ্কার, তুমি বাদ, এখানে আরেকজনকে বসিয়ে দিলাম, এই ভীতু লোক দরকার নেই। কিন্তু না, কিছুই করে না, সব ঠিকঠাক আছে। মানে এগুলোর নাটক, জনগণ এগুলো বুঝে। কিসের নাটক? বাস্তব কথা হচ্ছে যে বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়িতে এবং পরাজয়ের সংখ্যায় মাসুদুজ্জামান নির্বাচন করতে চেয়েছিলেন না। পরে দেখছে যে মান সম্মান যায়, তারেক রহমান হাতে পায়ে ধরে তাকে আবার নির্বাচনে এনেছেন। এখানে ওই নেতাকর্মীদের চাপ টাপ এগুলো বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত কোনো কথা না। যে কাজ করেছে তাতে বিএনপি সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা উচিত। মাসুদুজ্জামানের নেতাকর্মী সমর্থকরা নগরের খানপুরা এলাকা থেকে মিছিল করে তাল্লা এলাকায় তার প্রতিষ্ঠান মডেল গ্রুপ ঘেরাও করেন। তাকে নির্বাচনে ফেরা আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মাসুদুজ্জামান কার্যালয় থেকে বের হয়ে এই ঘোষণা দেন। নির্বাচনের মনোনয়নপত্র কেনা চলছে এই সময়ে এই ঘোষণা, এটা হাস্যকর। এটা হচ্ছে তারেক রহমান স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে যে তোমরা এই কাজ করে আমার মান সম্মান বাঁচাও, নইলে অবস্থা খারাপ। মানুষ ধরে নিবে যে নির্বাচনের আগে এরা পরাজিত হয়ে গেছে। এই অনুষ্ঠানে জেলা মহানগর বিএনপি সহযোগী সংঘের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভালোই নাটক। মাসুদুজ্জামান 16 ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তার ওই ঘোষণার পর দলের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং নেতাকর্মী কয়েকদিন ধরে তাকে ফেরাতে সভা সমাবেশ করে। বাবা, এত দুধের ধোয়া যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে ফেরাতে আরেকজনকে টানার চেষ্টা করবে, এটা হাস্যকর, এটা নাটক। বিএনপিতে আসলে পরাজয়ের শঙ্কা।